এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কাল থেকে বই খাতা নিয়ে সন্ধ্যার পর পড়তে বসবে। আমি বাড়ি এসে তোমাকে পড়া দেখিয়ে দেব। তরি মাথা দুলিয়ে সায় দিল, প্রত্যুত্তরে বলল, আমি কিন্তু বিজনেস স্টাডির স্টুডেন্ট। আপনি আমাকে পড়াতে পারবেন? আহসান নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল। আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। তরি লজ্জায় আর কোনো প্রশ্ন করলো না। আলনার সামনে গিয়ে আহসানকে বলল, এখানে আপনার একটা ধূসর রঙের শার্ট ছিল, ওটার বুক পকেটে কলমের কালি লেপ্টে ছিল। জানেন, আপনার মতো আমার বাবাও বুক পকেটে কলম রাখতে গিয়ে কালি লাগিয়ে ফেলতেন। আমি আর মা মিলে বাবার শার্ট ধুয়ে দিতাম। আপনার শার্টটা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি, সকালের মধ্যে শুকিয়ে যাবে। আহসান তরির কথা শুনে তৃপ্ত বোধ করলো, চোখে মুখে শান্তির ঝলক দেখা দিল। মায়ের পর রুমির পর তরি তার খেয়াল রাখছে, ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে শুধরে দিচ্ছে। আহসান মুখ ফুটে খুব বেশি কিছু বলতে পারলো না। সে আজ যা অনুভব করছে তাকে সত্যি বলার মতো। শুধু ছোট্ট করে তরিকে বলল, ধন্যবাদ। তরি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। আহসানের বুকের ব্যথাটা আরো তীব্র হয়ে জেঁকে বসলো। তরি কোমল স্বরে বলল, মা বলেছে বিয়ের পর স্বামীর কাজকে নিজের কাজ ভেবে করতে হয়। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আজ বিকেলে মিতালি আন্টি এসেছিলেন, উনিও তো বললেন যে আপনি যা চান তাই যেন দিই আপনাকে। আপনাকে না করতে নিষেধ করেছেন। ছেলে মানুষের খাউশ নাকি একটু বেশিই থাকে। আহসান তরির কথার মানে ধরতে পেরে লজ্জায় মাথা নুয়ে ফেললো। তরির সেদিকে মনোযোগ নেই। তরি নিজের মতো বিড়বিড় করতে করতে বলল, আবার বললেন যে আপনি নাকি সারাদিন বাইরে থাকেন, তাড়াতাড়ি যেন বাচ্চা নিয়ে ফেলি। কথার ছলে আনমনে তরি আহসানের দিকে তাকাতে চমকে উঠল। আহসান কিংকর্তব্য বিমূঢ়ের ন্যায় তার দিকে তাকিয়ে রয়েছে। এবার কথার মানে ধরতে পেরে তরি লজ্জায় মিয়ে গেল। মুখে আঁচল চেপে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! কি দরকার ছিল লোকটার সামনে এসব বলার? নেহাতি সে বুঝতে পারেনি, না হলে ভুলে ওই লোকটার সামনে এসব লজ্জার কথা তুলতোই না। ভুল বুঝতে পেরে তরি নিজের মাথায় গাঁটটা মারল। লোকটা তাকে কি ভাবছে কে জানে। খারাপ ভাবছে কি? ভাবলে ভাবুক, তরি ওসব নিজে থেকে বলেনি। মিতালি আন্টি না বললে তরি বুঝিয়ে অমন কথা মুখে তুলতো। অপরদিকে আহসান তরির লজ্জা মাখা মুখ দেখে মনে মনে বিড়বিড় করে বলল, ধরলাম না, ছুঁইলাম না, এখনই বাচ্চা। কথাটা তরির কান অব্দি পৌঁছালো না হয়তো। কানে গেলে লজ্জায় সত্যি সত্যি সে ভিমড়ে খেত। তরি কলেজ ড্রেস পরে আয়নার সামনে বসে বেনুনি বাঁধছে। আহসান চোখ ফিরে ফিরে কয়েকবার তাকে দেখলো। দেখতে যেন ছোট্ট খুকিটি লাগছে। সাদা কলেজ ড্রেস, মাঝে সেথে করে দুপাশে বেনুনি বাঁধ। কাল রাতেও না শাড়ি পরে এই মেয়েটাকে পাকা গিন্নি গিন্নি লাগছিল। আজ আবার খুকিদের মতো লাগছে কেন? নাস্তা করে তরিকে নিয়ে বের হলো আহসান। সেদিনের মতো সায় করে তরিকে কলেজের গেটের সামনে রেখে এলো। তরিকে বিদায় জানাবার সময় তরি লাজুক মুখে বলল, আপনি কি ছুটি হলে আমাকে নিতে আসবেন? কি নির্মল সে চাহনি! আহসান যেন চোখ ফেরাতে পারল না। অতি শক্ত হৃদয়ের মানুষ হওয়া সত্ত্বেও তরির কাছে হার মানল সে। তরির সঙ্গে কথা বলতে গেলেই কথা যেন দলা পাকিয়ে যায় তার। ক্লাসে প্রেজেন্টেশন দেওয়ার সময়ও কথা বলতে এতটা আড়ষ্টতা কাজ করেনি যতটা এখন কাজ করে। আহসান আমতা আমতা করে বলল, আসবো। আহসান বাইক ঘুরিয়ে চলে যাবার সময় তরি হাত নেড়ে টাটা দিল। লুকিং গ্লাসে সেটা দেখে আহসান মৃদু হাসলো। পরক্ষণে বুকে কেমন যেন পীড়াদায়ক অনুভূতির সৃষ্টি হলো। কিছু কি ফেলে যাচ্ছে সে? তরিকে অচেনা আগন্তুকের সঙ্গে বাইকে করে কলেজে আসতে দেখে ক্লাসের মেয়েদের চক্ষু চড়ক গাছ। অবশ্য এতে তাদের পুরোপুরি ভাবে দোষ দেওয়া যায় না। হাতে গোনা কয়েকজন বাদে তরির বিয়ের খবর বান্ধবীর মহলে সেভাবে কেউ জানে না। তরি ক্লাসে ঢুকতে সকলে তাকে ঘিরে ধরলো। আজ সকলের মধ্যমণি তরি। সকলের মুখে একটাই প্রশ্ন, ওই বাইকের ছেলেটাকে? তরি লাজক লতার মতো ইনিয়ে বিনিয়ে বলল, ওটা আমার বর আর তোদের দুলাভাই। মুহূর্তে সকলে হা করে তরির দিকে তাকিয়ে রইল। তারা কি ঠিক শুনলো? তরির আসলেই বিয়ে হয়ে গেছে এত তাড়াতাড়ি? সেদিন ক্লাসের ফাঁকে ফাঁকে সবাই তরির থেকে বিয়ের গল্প শুনল। টিফিনের ব্রেকেও তরি ছাড় পেল না। তবেই বাসর রাতের গল্প শুনতে যাওয়ায় তরি কেমন মিয়ে গেল। কথার ছলে বারংবার প্রসঙ্গটা এড়িয়ে গেল।
কিন্তু মেয়েদের কৌতূহল মোটেও কাটলো না। তরির সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ক্লাস ক্যাপ্টেন নাতাশা তো বলেই বসলো, এই তোরি বল না, বাসুরাতে কি হয়েছিল? দুলাভাই কাছে এসেছিল তোর? চুমু টুমু খেয়েছিল? চুমু খেলে কেমন লাগে রে তোরি? আদর করেছিল তোকে? ইন্টু পিন্টু হয়েছিল তোদের? লাজে তরির গাল লাল হয়ে গেল। সাদা স্কার্ফটা দিয়ে মুখ ঢেকে ফেলল সে। পাশ থেকে তরির বান্ধবী সোহা এসে তরিকে সুরসুরে কেটে বলল, ভাইয়াকে দেখে তো মনে হলো তোর চেয়ে বেশ লম্বা, পেটানো শরীর, ঠিক যেন ফিল্মের হিরোদের মতো। ওরকম শক্তপোক্ত শরীরের ভার সারা রাত কী করে শৈলী রে তোরই? তরি দুই হাতে মুখ ঢেকে বসে রইল। এই মেয়েগুলো কি সব বাজে বাজে কথা বলছে। তরি কি করে তাদের বোঝাবে যে ওই লোকটার সঙ্গে তরির এখনো কোনো ইন্টু পিন্টু হয়নি? ওই লোকটার সামনে গেলেই তো তরির বুক কাঁপে, হাত কাঁপে, আবার পাও কাঁপে। তাকে কি করে চুমু খাবে তরি? নাতাশা তরির টুকটুকে গালে সিমটি কেটে বলল, শোন তোরি, দুলাভাইকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরবি। প্রথমে কানের লতিতে চুমু খাবি, তারপর পেছনে ঘুরিয়ে শুরুত করে চুমুটা খেয়ে ফেলবি। উফ, কি রোমান্টিক ব্যাপার! নাতাশার কথা মতো দৃশ্যটা মনে মনে একবার কল্পনা করলো তরি। লাজে চোখ বড় বড় হয়ে গেল তার। কি রোমাঞ্চকর ব্যাপার! ছুটি হওয়ার আগে আগে বারবার কলেজের জানালার দিকে উঁকে ঝুঁকি দিচ্ছিল তরি। লোকটা এখনো আসছে না কেন? ক্লাসের মেয়েগুলোরও আজ কৌতূহলের অন্ত নেই। ক্লাস শেষ হলেই তারা আজ আহসানের পিছু ধরবে। দুলা ভাই হিসেবে একটু শাস্তা করবে। নির্ধারিত সময়ে ছুটির ঘন্টা পড়তেই সকালে দৌড়ে বের হয়ে গেল। তরি কলেজের বাইরে আসতেই দেখলো আহসান বাইক নিয়ে হাজির। তরি আহসানের কাছে পৌঁছানোর আগেই দুষ্টু মেয়েগুলোর দল আহসানের নিকটে ধেয়ে গেল। নাতাশা আহসানকে সালাম দিয়ে বলল, কেমন আছেন দুলাভাই? আহসান সালামের জবাব নিল, ফের বলল, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? নাতাশা কিছু বলার আগেই সুহা বলল, পড়াশোনার কথা বাদ দিন দুলা ভাই, আজকে শালির দাবি নিয়ে আপনার কাছে এসেছে। এক দফা এক দাবি, মানতে হবে মানতে হবে। তরির অপর ক্লাসমেট সুহাকে এসে বলল, আমার ভাই, তোমার ভাই, আহসান ভাই, আহসান ভাই, আহসান ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। আহসান মুচকি হেসে দুষ্টুমির ছলে বলল। তা আপনাদের দাবিটা কি? নাতাশা নির্দ্বিধায় জবাব দিল, চাই তো আপনার সঙ্গে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে, কিন্তু এখন তো আপনি বিবাহিত, কি আর করার? সবই পোড়া কপালের দোষ। এখন ট্রেড দিয়ে আমাদের দুঃখ দূর করুন, আমরা ফুচকা খেতে চাই। আহসান মৃদু হেসে সায় জানালো। পাশের দোকানের ফুচকাওয়ালাকে বলল সবাইকে আজ মন মতো ফুচকা খাওয়াতে। তরির ফুচকার প্লেট হাতে নিয়ে মুখে ফুচকা পুড়তে পুড়তে দেখলো ক্লাসের সবচেয়ে লুচু মেয়ে বাবিটা হা করে আহসানের দিকে তাকিয়ে আছে। তরির বড্ড হিংসে হলো। একটু আগেও নাতাশা আর সুহা যখন দূর থেকে আহসানের সঙ্গে কথা বলছিল, বাবিতা তখন আহসানের গায়ে হেলে পড়ছিল। রাগে গটগট করতে করতে তরি ফুচকার বাটিটা শেষ করলো। কালকে ক্লাসে গিয়ে মেয়েটাকে আচ্ছা করে শাস্তি করবে। বাজে মেয়ে একটা, কত বড় সাহস তরির বডির দিকে নজর দেয়। মেয়েটার মনে মনে অনেক প্যাচ। নেহাতি আহসান ভালো মানুষ বলে বুঝতে পারেনি। আহসানকে বাড়ি গিয়ে আজ সাবধান করে দিতে হবে, যেন ভবিষ্যতে এই লুচু মেয়েটার থেকে দূরে দূরে থাকে। সন্ধ্যায় আহসান কাজ শেষে বাড়ি ফিরতেই তরি বই খাতা নিয়ে পড়ার ঘরে গেল। আহসান চেয়ারে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। তরিকে দেখা মাত্রই বইটা রেখে সোজা হয়ে বসলো। তরি টেবিলের সামনে চেয়ারটা টেনে বসতে আহসান বলল, রুমি কোথায়? তরি মিহি স্বরে বলল, রুমিকে ডাকতে গিয়েছিলাম। রুমির শরীরটা আজ ভালো নেই, খুব পেট ব্যথা আর মাথা ঘুরছে বলল। মেয়েলি সমস্যা ভেবে আহসান আর সেভাবে খুঁটিয়ে জানতে চাইল না। তরির বই খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে বলল, ইংরেজি কেমন পারো তুমি? ইংলিশে বেসিক ক্লিয়ার না থাকলে ফাইনালে কিন্তু বড়সড় ঝামেলায় পড়তে হবে। তরি কলম ঘোরাতে ঘোরাতে বলল, মোটামুটি পারি, কিন্তু আমাকে বুঝিয়ে দিলে আরো ভালো পারবো। আহসান গ্রামার বই বের করে তরিকে সবটা বুঝিয়ে দিল। লক্ষ্য করলো তরির জ্ঞান খুব ভালো, অল্প বোঝালেই বুঝে যায়, বারবার রিপিট করতে হয় না। তরিকে হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক করতে দিয়ে আহসান হেলান দিয়ে বসলো। তরি খাতায় ছক কাটতে কাটতে বলল, মা বলেছিল আপনি আপনার বাবার ব্যবসা সামলান, পড়াশোনাও নাকি শেষ। তাহলে চাকরির বই দিয়ে কি করেন আপনি? আপনার বুঝি পড়াশোনা করতে খুব ভালো লাগে? আহসান ম্লান হেসে বলল, না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বাবার ব্যবসা সামলাই, এটা সত্য, কিন্তু এটাকে আমি
পেশা হিসেবে নিতে চাই না। বেকারত্বের হাত থেকে রেহাই পেতে ব্যবসাকে খুঁটি হিসেবে ধরেছি। বেকার শব্দটার অনেক ভার, আমি এত ভার বইতে পারবো না। সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, পাশাপাশি বাবাকে ব্যবসাতে সাহায্য করছি। এত কষ্ট করে বাবা পড়িয়েছেন আমাকে, আমি এত সহজে হাল ছাড়লে চলবে? তরি মন্ত্রমুগ্ধের মতো আহসানের কথা শুনল। এই মানুষটা যখন গভীর মনোযোগে ঠোঁট নেড়ে চেড়ে কথা বলে, তরির তখন খুব ভালো লাগে। অঙ্কটা তরি নির্ভুলভাবে শেষ করে খাতাটা আহসানের দিকে এগিয়ে দিল। আহসান খুঁটিয়ে খুঁটিয়ে অঙ্কটা দেখলো, কোথাও একটু ভুল খুঁজে পেল না। লাল কলম দিয়ে আহসান রাইট দিল খাতায়। তরির মুখে জল জলে হাসি ফুটে উঠল। সে পেরেছে, হি হি। আহসান গম্ভীর স্বরে বলল, কাল থেকে আমরা টেস্ট পেপার সলভ করব। নতুন টেস্ট পেপার না বের হওয়া অবধি পুরোনোটা দিয়েই করব। টেস্ট পেপার ধরে অঙ্ক কষলে ফাইনালে দুর্দান্ত একটা রেজাল্ট আসবে। তরি মাথা দুলে সম্মতি জানালো। বই খাতা গুছিয়ে উঠবার সময় আহসানকে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আহসান বিস্মিত হলো। তরি তাকে এই কথা বলল। মনে তীব্র উচ্ছ্বাস নিয়ে আহসান বলল, বলো, কি বলবে? তরি অভিমানের সুরে বলল, কলেজে আমাকে আনতে গেলে আপনি আমার ক্লাসের ওই সব মেয়ের সঙ্গে একদম কথা বলবেন না। আজ যখন আপনি দাঁড়িয়েছিলেন, ববিতা নামের একটা মেয়ে আপনাকে হাঁ করে দেখছিল। সে কেন আপনাকে দেখবে? তরির মিষ্টি অভিমানে আহসানের মনের শান্তি জোগালো। ঠোঁটে হাসি চেপে রেখে আহসান বলল, চোখ আছে তার, তাই আমাকে সে দেখতেই পারে। কি করব বলো? তরি কণ্ঠে তীব্র প্রতিবাদ নিয়ে বলল, না, দেখবে না সে আপনাকে। কেন দেখবে? কি অধিকার তার? আপনাকে শুধু আমি দেখব। তরির বলা আপনাকে শুধু আমি দেখব। কথাটা শুনিয়ে আহসান পিলে চমকে উঠল। বুকে ছুঁচ ফোটানোর মতো বেঁধে গেল যেন কথাটা। তরি কি অধিকার খাটাচ্ছে ওর উপরে? তবে খাটাক, তরির পরিপূর্ণ অধিকার আছে তার উপরে। তরি তো সম্পূর্ণরূপে তারই, তার নাই কি? জীবনে এরূপ অধিকারের দাবিদারের অভাবে ছিল তার। আজ কি তরি সেটা পূর্ণ করে দিল? দিল তো। আহসান প্রত্যুত্তরে বলল, দেখলেই বা কি, যা তোমার তা দিন শেষে তোমারই থাকবে। তোমার জিনিস ছিনিয়ে নেবার সাধ্য আছে কি কারো? তরি ঢুক গেলে বলল, তবু কেউ দেখবে না আমাকে। আপনাকে কেউ ওভাবে দেখলে আমার কষ্ট হয়। আহসানের বিস্ময়ে এক ধাপ উপরে উঠে গেল। সে কি তবে তরির কষ্টের কারণ হচ্ছে? তরি কি জানে না তরিকে কষ্ট পেতে দেখলে তারও কষ্ট হয়? আহসানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তরি আবার বলল, আপনি বলেছিলেন না, কেউ আপনার সামনে কাঁদলে আপনার খুব কষ্ট হয়, বুকে কেমন চিনচিন ব্যথা হয়? আমারও ঠিক সেরকম কষ্ট হয়, মনে হয় যেন আমি মরেই যাব। আহসান তরির চোখের দিকে তাকালো। চোখে টলটলে নোনা পানি। মিনিট খানেকের মধ্যেই হয়তোবা তা কপাল ছুঁয়ে গড়ে পড়বে। সে আদরে চোখ দুটোর দিকে তাকিয়ে আহসান বলল, যদি খুব কষ্ট হয় তাহলে সেটা বরং তুমি আমার সঙ্গে ভাগ করে নিও। আমি আমার ভেবে তুমি সহ তোমার দুঃখ বেদনাকেও আপন করে নেব। তরি চাপা স্বরে বলল, মা বলেছেন বিয়ের পর নাকি স্বামী স্ত্রীকে একে অপরের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে হয়। আপনি কি আমার সুখ দুঃখের ভাগ নেবেন? আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল, নেব। তোমার দুঃখগুলো আমার হোক, বিনিময়ে আমার বরাদ্দের সকল সুখ তোমার হোক। তরি চোখ মুছে বলল, আপনি খুব বোকা। সবাই শুধু সুখ চায়, দুঃখ কেউ চায় না। আপনি নিজের সুখ ছেড়ে শুধু আমার দুঃখগুলোকে চাইলেন। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যা তোমার তা কি আমার নয়? সেদিন তরির কি হলো সে নিজেও জানে না। রাতে আহসানকে শক্ত করে চেপে ধরে তার পিঠে মুখ গুজে ঘুমালো। আহসান যা ইচ্ছে ভাবুক, তরির অধিকার আছে তার প্রতি। তরির কথা মতো আজ তাই হলো। আহসান কলেজ থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলেনি। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে খুব খুশি হলো। তরিকে কলেজে আনা নেওয়া করে আহসান। রুমির স্কুল বাড়ির খুব কাছে হওয়ায় সে একাই আসতে পারে, কারোর সহযোগিতার প্রয়োজন হয় না। তরি কলেজ থেকে বাড়ি ফিরতেই মধু বেবি তরিকে নিজের ঘরে রেখে পাঠালেন। তরি জামা কাপড় ছেড়ে পা টিপে টিপে মধু বেবির ঘরে গেল। মধু বেবি বসে বসে তখন পান চিবোচ্ছেন। আজ কয়েকদিন যাবৎ তরিকে তিনি লক্ষ্য করছেন। নতুন নতুন বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, তরির মধ্যেও সেরকম কিছু এখনো দেখেননি তিনি। তরিকে বেজায় সন্দেহ হচ্ছে তার। তরিকে ঘরে ঢুকতে দেখে পানদানিতে পানির পিক ফেললেন। তরির দিকে সন্দেহ ভাজন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকে আমি যা জিজ্ঞেস করো সত্যি কইরা বলবা। যদি কিছু লুকাও তো তোমার খবর আছে।
তরি ভয়ে ভয়ে ঢুক গেল। মধুবেবী তরিকে বসতে বললেন। তরি কাঁপতে কাঁপতে বিছানায় বসতে তিনি বললেন, তোমার আর আহসানের মধ্যে কিছু হয়েছে? সত্যি কইরা বলো। তরি কথার মানে ধরতে পারল না। সরল মনে বলল, না, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। মধুবেবী তরিকে ইশারায় থামিয়ে দিয়ে বললেন, ঢং দেখলে বাঁচি না। আমি ঝগড়ার কথা কই নেই। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক হয় সেই সম্পর্কের কথা বলছি। তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে? তরি ঠায় বসে রইল। মধুবেবীর প্রশ্নের জবাব তার কাছে নেই। তাদের মধ্যে এখনো ওসব হয়নি। তরির কাছে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে মধুবেবী হুঙ্কার দিয়ে বললেন, তোমারে কি জিজ্ঞেস করতাছি, জবাব দাও না কেন? তরি ভীতর সন্ত্রস্ত নিরীহের ভঙ্গিতে মাথা দুই পাশে দুলিয়ে না বুঝালো। মধুবেবী যা বোঝার বুঝে গেলেন। তোরকে এই বিষয়ে কিছু বলে লাভ নেই। যা বলার আহসানকে বলতে হবে। সন্ধ্যার পর আহসান বাড়ি ফিরতেই মধুবেবী আহসানকে ডেকে পাঠালেন নিজ ঘরে। আহসান মধুবেবীর ঘরে গিয়ে তাকে সালাম জানিয়ে বলল, কেমন আছো বুবু? তোমার শরীরটা ভালো তো? মধুবেবী সালামের জবাব নিলেন। ক্ষুব্ধ গলায় বললেন, আমার শরীর ভালাই আছে। তোমার সমস্যাটা কি সেইটাই বলো। আহসান অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে বুবু? মধুবেবী প্রত্যুত্তরে বললেন, কি হয়েছে সেটা বুঝতে পারতাছো না, নাকি বুঝার চেষ্টা করতাছো না? আহসান মৃদু স্বরে বলল, তোরই কি কিছু করেছে? কি হয়েছে বুবু? মধুবেবী মুখে পানের খিলি পুরে বললেন, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হইব, সেইটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো ভুল আমি তো দেখি না। তোমাদের বিয়ের কয়েকদিনেই তো দিন পার হইয়া গেল। তোমাদের মধ্যে নাকি এখনো কিছু হয় নাই। তোমার বউ নাইলে বয়সে ছোট, সে বেটি মানুষ, লজ্জায় বলতে পারে না। তুমি তো বেটা, তুমি এখনো তার কাছে যাও না কেন? এত লজ্জা শরম ধুইয়া কি পানি খাইবা? আহসান মিনিট খানেক নীরবতা পালন করলো। এরকম একটা বিষয়ে বাড়ির মুরব্বী গোছের একটা মানুষের সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ কাজ করছে তার। তবে অস্বস্তি বোধ কাটিয়ে আহসান বলল, আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বুবু, 10 বছর কিন্তু কম কিছু নয়। আমি চাই আগে আমাদের মনের মিল হোক, তারপর না হয় শারীরিক সম্পর্কের বিষয় ভাববো। আর এমনিতেও তোরই আমারই বউ, আজ হোক বা কাল সে তো আমারই। সময় তো আর চলে যাচ্ছে না, একটু সময় তো দেওয়া উচিত, না হলে আমরা একে অপরকে কিভাবে বুঝবো? মধুবেবী নির্দ্বিধায় বললেন, তোমার দাদার সঙ্গে এত বছরের সংসার ছিল, তার সঙ্গেই আমার কখনো মনের মিল হয় নাই। তুমি এই 2 দিনের সংসারে মনের মিল খুঁজতাছো? এত কিছু বুঝতে গেলে সময় চইলা যাইব, তখন আর বাচ্চা কাচ্চার আব্বা হন লাগবো না তোমার। ওই মনের মিল নিয়েই তুমি বইসা থাইকো। আহসান কোনো জবাব দিল না। এখন জবাব দিলে সেটা হয়ে যাবে বেয়াদবি। মুরব্বী মানুষের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে চায় না সে। যা আছে তা তার মনেই থাকুক। মধুবেবী ফের রুষ্ট গলায় বললেন, বেটা মানুষের যেই কাজের জন্যই বউ দরকার, সেই কাজের জন্য যদি তোমার বই না লাগে, তাহলে তো আর দরকার নাই। আজকে থেকে তোরই আমার সঙ্গে রাইতকা ঘুমাইব। রুমিও আছে আমার সঙ্গে, তোরির আর একা একা লাগবো না। 2 সই মিলা গল্প করতে করতে রাইত পার হইয়া যাইব। তুমি কোলবালি জড়াইয়া ধইরা শুইয়া কইর। আহসান দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িতে তার শান্তি নেই। এখন নিজের বউটাকে নিয়েও বাড়ির মানুষের টানাটানি শুরু করেছে। মধুবেবী নিজের কথায় অটল রইলেন। রাতে ঠিকই আহসানের ঘর থেকে তরিকে টেনে নিয়ে এলেন। তরি শুকনো মুখে বালিশ নিয়ে মধুবেবীর ঘরের দিকে এগিয়ে গেল। আহসান অপ্রসন্ন হয়ে বসে রইল। তার অবস্থা আজ অত্যন্ত বেগতিক। শুভা মধুবেবীর আচরণে অপ্রস্তুত বোধ করলেন। মধুবেবী ঘরে গিয়ে তাকে বললেন, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওদের ব্যক্তিগত জীবনে ওদের বুঝতে দিন। এভাবে দুজনকে আলাদা করে ফেলাটা কি ঠিক হচ্ছে? মধুবেবী শুভার কথা কানে তুললেন না। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, বেশি পড়াশোনা কইরা তোমার ছেলে মাথায় শয়তানের ক্যারা ঢুকছে। ওর ক্যারা কেমনে মাথা থেকে বাই করতে হয় সেইটা আমি ভালো কইরাই জানি। টান পড়লে ঠিকই বেইকা বসবো। কয়দিন যাইতে দাও, তারপর আমার কথা মিলাইয়া নিও। শুভার কথা বাড়ালেন না। মধুবেবী যা ভাবেন তা করেই ছাড়েন।
তাকে তার সিদ্ধান্ত থেকে হটাতে গেলে হিতে বিপরীত ঘটে। শুভা বিছানা করে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। রুমিকে নিজের বাম পাশে এবং তরিকে ডান পাশে রেখে মাঝে মধুবেবী শুয়েছেন। রুমির ভোরে স্কুল আছে, রুমি ঘুমে কাদা তখন। মধুবেবীও খুব সম্ভবত ঘুমিয়ে গেছেন। তরির মোটেও ঘুম আসছে না, অশান্তিতে সে এপাশ ওপাশ করতে লাগলো। হঠাৎ কি হলো? কাল যে সে হাসানের পিঠে মুখ গুজে শুয়েছিল, হাসান কি সেটা পছন্দ করেনি? সে কারণে কি আজ তাকে এভাবে দূরে সরিয়ে দিল? এ কয়দিন তো সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করে কেন মধুবেবী তাকে ঘরে ঘুমাতে বলল? হাসান কি রাগ করেছে তার সঙ্গে? মনে মনে কি সে তরির উপরে বিরক্ত? তরি বারবার দরজার দিকে তাকাতে লাগলো। হাসান একটা বার এদিকে এলেই তো পারে, এত কিসের অভিমান তার? হাসান বিছানায় শুয়ে এক প্রকার ছটফট করছে, তার ঘুম আসছে না। বিছানাটা কেমন খালি খালি লাগছে। কাল রাতটা তার জন্য বিস্ময়কর একটা রাত ছিল। তরি যে হুট করে তাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাবে, এটা সে কল্পনা করেনি। হাসান রাগে গজগজ করতে করতে কোলবালিশ চেপে ধরল। কোলবালিশও আজ তার সঙ্গে দুশ্মনী করছে। তরির তুলতুলে নরম শরীরের কাছেই কোলবালিশ কিছুই না। তরির চুলের সে তীব্র সুগন্ধ কি কোলবালিশের ফিতেতে পাওয়া যায়? চোখ ভর্তি ঘুম, তবু ঘুম আসছে না তার। হাসান বিরক্তি নিয়ে উঠে বসলো। তরি কি এখন ঘুমিয়ে গেছে? দরজা ডিঙ্গিয়ে তরির কাছে যাবে একবার? না, এভাবে তরির কাছে মাঝরাতে যাওয়াটা কোনো ভদ্রলোকের কারবারের মধ্যেও পড়ে না। তবে তরিকে না দেখলে ঘুমও যেন আসছে না। হাসান নিজের ঘরের দরজা খুলে বের হলো। পা টিপে টিপে উঠোনে গেল। উঠোন বরাবর মধুবেবীর জানালায় উকি দিল। দেখলো তরি ওপাশ ফিরে শুয়ে আছে। হাসান কয়েকবার মৃদুস্বরে শীষ বাজালো। শীষের আওয়াজ পেতে তরি ভয়ে ভয়ে জানালার দিকে তাকালো। বিছানা থেকে নেমে দরজার দিকে গিয়েও কান পাতলো। আওয়াজটা দরজার কাছ থেকে আসছে না। তাহলে কি জানালা? তরি ভয়ে ভয়ে জানালার দিকে পা বাড়ালো। এত রাতে জানালার সামনে কেই বা আসবে? তবে কি তেনারা এসেছেন? মনের ভুল ভেবে তরি এড়িয়ে যেতে চাইল। হাসান শীষ বাজানো ছাড়ল না, নিজের কাজে অবিরত রইল। তরি ভয়ে জমে গেল। কৌতূহলকে মাটি চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়তে চাইল, কিন্তু তার হলো কোথায়? তরির কৌতূহলী স্বভাব তাকে শান্তি দিল না। আগত্যা তরি ভয়ে ভয়ে জানালার সামনে গিয়ে উঁকি দিল। বাইরে হাত বাড়িয়ে কারো অস্তিত্ব আছে কিনা বোঝার চেষ্টা করলো। তরির উপস্থিতি টের পেতেই হাসান তার হাত চেপে ধরলো। হাসান কিছু বলার পূর্বেই কারো হাতের ছোঁয়া পেতে তরি ভয়ের উত্তেজনায় চিৎকার করে বসলো। এটা কোনো ভূত নয়, এটা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষের হাত। ভাবতেই চোর চোর বলে চিৎকার করতে লাগলো। তরি চিৎকারে মধুবেবী সহ রুমির ঘুমও ভেঙে গেল। মধুবেবী দ্রুত উঠে বসলেন। আহসান তখনও বোকার মতো ঠায় দাঁড়িয়ে। এক ছুটে চলে যাবার বদলে সে তখনও তরির হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। তরি ফের চোর বলে চিৎকার করতেই মধুবেবী তড়িঘড়ি করে বিছানা থেকে নামলেন। পানের ডাবর থেকে সুপারি কাটার জাতিটা দিয়ে চোর বসিয়ে আহসানের হাতে তীব্র আঘাত করলেন। হাসানের হাতের তালুর উপরে পিঠের অংশ হতে গল গল করে রক্ত বের হতে লাগলো। পরিস্থিতির বিপর্যয় টের পেয়ে আহসান তরির হাত ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে এসে ঢুকলো। পুরনো কাপড় বের করে ক্ষত স্থানে শক্ত করে বাঁধলো। ততক্ষণে অবশ্য যা হুলস্থুল হবার তা হয়ে গেছে। মধুবিবির চিৎকারে শুভার মাজদাক দ্রুত মধুবিবির ঘরে এলেন। সবকিছু শুনে মাজদাক লাঠি নিয়ে আহসানের দরজায় নক করলেন। আহসান দরজা খুলতেই বললেন, এহসান বাবা, দ্রুত বের হো, বাড়িতে চোর এসেছে, বুবুর ঘরের দিকে হাত বাড়িয়েছে। মাজদাক আহসানের হাতে লাঠি গুঁজে দিয়ে তাকে নিয়ে বের হলেন। হাসান মনে মনে ক্ষুব্ধ হলেও তা মুখে প্রকাশ করলো না। এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। তরির উপরে ভীষণ রাগ হচ্ছে তার। কেমন মেয়ে সে, যে কিনা নিজের স্বামীর হাতের ছোঁয়া চেনে না। বাড়ির আশেপাশে আধা ঘন্টা ধরে ছেলেকে নিয়ে চিরুনি তল্লাশি চালানোর পরও মাজদাক চোরের টিকিটুকু অবধি খুঁজে পেল না। ভারাক্রান্ত মনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো সে। স্বামী পুত্রকে দেখা মাত্রই শোভা বললেন, কি গো এহসানের বাবা, চোরকে পেলে? মাজদাক হুঙ্কার ছেড়ে বললেন, আজ অল্পের জন্য বেটা চোর রক্ষা পেয়েছে। কত বড় সাহস, আর বাড়ির বউয়ের হাত চেপে ধরে। আর কোনোদিন বাড়ির ত্রিসীমানায় আসুক, ওই হাত ভেঙে ওর হাতে ধরিয়ে দেব। শুভা রুমিকে আর তরিকে শুয়ে পড়তে বললেন। মাজদাককেও শান্ত করে ঘরে পাঠালেন। এত সব কিছুর মাঝে মধুবেবী আর চোখে আহসানের হাতের ক্ষতটার দিকে লক্ষ্য করলেন।
চুরির হাতের ঠিক এই বরাবর তো সে মেরেছিলেন। আবার আহসানের হাতের ক্ষতটা দেখেও তাজা ঘা মনে হচ্ছে, রক্তে কাপড় অনেকটাই ভেজা। তবে কি আহসানই? ঘটনা আন্দাজ করতে পেরে মধু বিবি মনে মনে বেজায় হাসলেন। খুদা একে দিন দেখালেন তাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর শুভা এবং আহসান দুজনে নিজ নিজ কক্ষে শুতে চলে গেল। মধু বিবিও নিজের ঘরে ফিরলেন। তরি ঘুমায়নি, তার মনে তখনও খুব ভয়, চোরটা যদি রাতে আবার আসে। মধু বিবি ঘরে এসে তরিকে চেপে ধরে বললেন, আমার না হয় নাতি, তাই আমি চিনবার পারি নাই। রাইতে চোখেও অনেক কম দেখি। তুমি কেমন ধারার মাইয়া যে নিজের স্বামীর হাত চিনো না? তরি হতবিহ্বল বলে ন্যায় বলল। ওটা উনি ছিলেন? তরির চোখে পানি চলে এলো। সে কেন আহসানের হাত টেনতে পারল না? হাতে দাদিমা অনেক জোরে বাড়ি মেরেছেন, হালকা রক্তের ঝলকও দেখেছিল তরি। এত বড় ভুল সে কি করে করলো? হাসান তাকে আপন ভেবে কাছে এসেছিল, সে কি করে তাকে এভাবে আঘাত করে ফিরিয়ে দিল? তরি মনে মনে নিজেকে ধিক্কার দিল। মধু বিবি আবার বললেন, বোকা মেয়ে লোক, হুদাই আমার নাতনিটারে আমার হাতে মাইর খাওয়াইলা। বেচারি কি দোষ? আর ছিল বউয়ের সঙ্গে দুইটা কথা কইতে, তুমি না বুঝা না শুই না তারে বিপদে ফালাইলা। হাত থেকে রক্ত বাইর হইছে, হাতে তেনা পেঁচাইয়া রাখছে। তরি চাপা স্বরে বলল। এখন যাবো একটু ওনার কাছে। মধু বিবি ঝাড়ি মারার স্বরে বললেন, এখন গিয়া কি করবা? যা অঘটন ঘটানোর তা তো ঘটাইছ। রাইতে ৩টা বাজে, এখন তারে ঘুমাইতে দাও। সারাদিন খাটাখাটনি কইরা আসছে। মধু বিবি বিছানায় শুয়ে পড়তেই তরিও শুয়ে পড়ল। মনটা খুব খারাপ লাগছে, আজ বড্ড ভুল করে ফেলেছে সে। ইস, মানুষটা কতটা কষ্ট পাচ্ছে এখন। আজ সরকারি ছুটির দিন, স্কুল কলেজ ও অফিস সব বন্ধ। কাল রাতের অভূতপূর্ব ঘটনার পর সবারই ঘুমাতে বেশ দেরি হয়ে গেছে। ফলাফল তরি আর রুমি দুজনাই খুব দেরি করে ঘুম থেকে উঠল। তরি প্রথমে দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টা নিয়ে কাচুমাচু করলেও সবাইকে স্বাভাবিক দেখে নিজেও শান্ত হলো। কাল রাতে তরি পরিকল্পনা করেছিল সকালে উঠেই আহসানের কাছে গত রাতের বিষয়টা নিয়ে ক্ষমা চাইবে, কিন্তু নাস্তার টেবিলে মাজদাক ও হাসান কাউকে দেখতে পেল না তরি। শোভার কাছে শুনলো আজকে নাকি গুদামে নতুন মাল আসবে। সকাল সকাল পিতা পুত্র সেখানে গেছে। শোভার সঙ্গে রান্নাবান্নার কাজ ফেরে তরি বারবার আহসানের ঘরের সামনে ওকে ঝুঁকে দিতে লাগলো। লোকটা কেন এখনো আসছে না? তরির পিছু পিছু তখনই রুমে এলো, হাতে বড় সড়ো একখানা দড়ি আর বড় একটা কাঠের টুকরো। তরির দিকে তাকিয়ে ফিসল হেসে বলল, দোলনা খাবে ভাবি? তরি প্রথমে না বলতে চাইলো। মনোয়ারা পই পই করে বলেছিলেন, বাড়ির বউদের এত ছুটোছুটি করতে নেই। কিন্তু শেষে রুমির জোড়াজোড়ের কাছে হার মানল। ভাবি আর ননদ দুজনে মিলে উঠোনের বড় আম গাছটার ডালে দড়ি বেঁধে দোলনা বানালো। প্রথমে দড়ি বসলো, রুমি পেছন থেকে ধাক্কা দিল। তারপর রুমি বসলো, তরিকে ধাক্কা দিল। দীর্ঘ সময় ধরে এদের দোলাদুলির পর্ব চলল। ননদ ভাবি নয়, তাদের সম্পর্ক যেন দুই শোয়ের মতো। ঠিক তখনই বাইকের শব্দ পেয়ে তরি আহসানের উপস্থিতি অনুমান করতে পারল। রুমিকে বুঝে সুঝিয়ে ঘরে নিয়ে এলো। আহসানের সঙ্গে একটু শান্ত হয়ে কথা বলাটা যে খুব প্রয়োজন। আহসান ঘরে ঢুকতেই তরিপ তার পিছু নিল। হাসান প্রথমে তরিকে পাত্তাই দিল না, যেন সে চেনেই না তরিকে। নিজের স্বামীর স্পর্শ যে চিনে না, তার সঙ্গে কিসের কথা? তরি মনোযোগ আকর্ষণের জন্য আহসানের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আহসান তখন সবে হাত থেকে ঘড়ি খুলেছে। তরি হঠাৎ এভাবে সামনে আসাতে প্রথমে একটু ভরকে গেল সে। তরির পরনে হালকা আকাশ রঙের শাড়ি, চুলগুলো তখন হালকা ভেজা। নিজ রমণের এইরূপ যে অবজ্ঞা করা ঠিক কতটা কঠিন আহসান আজ তা ভয়াবহভাবে টের পেল। আহসান তবু নিজ কাজেও অবিচল রইল। তরিকে উপেক্ষা করে পাশ কেটে চলে যেতে রইলে তরি তার হাত টেনে ধরল। আহসানের শির দ্বারা খারাপ হয়ে গেল। পুরো শরীরে বিদ্যুতের তীব্র ঝলকানিতে কেঁপে উঠল সে। বৈধ স্পর্শের ক্ষমতা কি এতটাই বেশি? আহসান নমনীয় হয়ে পড়ল। তরির চাহনি ভঙ্গিমা তাকে এক প্রকার কোমল হতে বাধ্য করলো। তরি স্বামীর ক্ষতস্থানে হাত রেখে বলল, সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন। আমি যদি জানতাম ওটা আপনি, আমি তাহলে কখনোই ওভাবে চিৎকার করতাম না। মা গল্প করতো রাতে নাকি তেনারা এসে জানালা দিয়ে ইয়া লম্বা হাত বাড়িয়ে মানুষের রক্ত শুষে খায়। আমি আর গুনগুন রাতে ভয়ে জানলা বন্ধ করে রাখতাম। আমি এত বড় ভুল কি করে করলাম? আপনি আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি।
তরি মাথা নিচু করে ফেলল। বড় খারাপ লাগছে তার। লাল হয়ে রক্ত জমান পেটে চোট লেগে কি বাজে অবস্থা হাতটার। হাসান অভিযোগের সুরে বলল, আমার হাতে যে ব্যথা লাগলো, আমি এখন কি করে খাবার খাবো? হাতে কিছু লাগলেই জ্বলে ওঠে, রক্ত বেরোয়। আজ বাইক চালাতে গিয়ে কি যে ব্যথা হয়েছিল। তরি আহসানের হাতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারিনি, ঘাট হয়েছে আমার, আর কোনোদিন এমন ভুল হবে না, ক্ষমা করবেন না আমায়? হাসান প্রত্যুত্তরে বলল, এখন দুপুরের খাবারের সময়, আমার হাতে তো ব্যথা, আমি কি করে এখন খাবো? তরি নির্দ্বিধায় বলল, আমি খাইয়ে দিব আপনাকে। আমি গুনগুনকে ভাত খাইয়ে দিতাম, আমার হাতে খাবেন? আহসানের নিকট হতে জবাব না পেয়ে তরি বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।